হা 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 হা। এখন থেকে এই নীলমণি আমার। আজকের পর থেকে আমার রাজ্যে আর কোনো কিছুরই অভাব থাকবে না। হা 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 হা। সব থেকে ধনী আর শক্তিশালী রাজ্য হবে আমার। দাদা, আমি তো শুনেছিলাম এই নীলমণিটা নাকি অনেক অভিশপ্ত। আমার মনে হয় এটার তোমার রাজ্যে রাখা একদম উচিত হবে না, কারণ যে কোনো সময় রাজ্যে বিপদ নেমে আসতে পারে। আমি এটা একদম বিশ্বাস করি না। যদি হতো তাহলে এটা প্রথমেই হতো। এটা আর আমি প্রাসাদ অবধি আনতে পারতাম না। দাদা, তুমি মনে হয় ভুল করছো দাদা। এসব কথা বলতে বলতে হঠাৎ পেঁচার বুকে ব্যথা শুরু হয়ে যায়। পেঁচা ব্যথায় কাতরাতে থাকে। আমি যে আর পারছি না। আমার বুকটা ব্যথায় জর্জরিত হয়ে যাচ্ছে। ভাই, কিছু কর আমার জন্য, কিছু কর। রাজা পেঁচার কিছু করার আগেই পেঁচার মৃত্যু হয়, আর পেঁচা সিংহাসনে লুইয়ে পড়ে। হঠাৎ রাজার এমন মৃত্যুতে পুরো রাজ্য থমকে যায়, কিন্তু কেন এমন মৃত্যু হলো তা কেউই আন্দাজ করতে পারে না। এরপর সবাই মিলে রাজার সৎকার করায়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। পেঁচার পরবর্তী তার ছেলেকে সেই সিংহাসনে বসায়। তোমরা সবাই শোনো, আমার দাদা মারা গিয়েছে, আর দাদা মারা যাওয়ার ফলে আমাদের রাজ্য ফাঁকা পড়ে গেছে। তাই দাদার উত্তরাধিকার হিসেবে তার ছেলেকে আমি এই রাজ্যের ভার তুলে দিলাম। এবার নতুন রাজা তার যোগ্যতার সাথে রাজ্যের পরিচালনা করবে। জয় বিরামপুর রাজ্যের নতুন রাজার জয়। সবাই মিলে রাজার জয়ের ধ্বনি দিতে থাকে। আর তখনই নতুন রাজারও তার বাবার মতো বুকে ব্যথা উঠে যায়। আর তা দেখে পুনরায় পুরো রাজ্যের পাখিরা থমকে যায়। সবাই কি করবে তা কিছুই বুঝে উঠতে পারছে না। এরপর সবাই মিলে নতুন রাজার লাশ নিয়ে প্রাসাদের বাহিরে চলে আসে। আমি নিশ্চিত দাদা আর তার ছেলের এই মণির কারণেই মৃত্যু হয়েছে। আমি এই মণি আর এই প্রাসাদেই রাখবো না। এক্ষুনি এটাকে আমি গহীন জঙ্গলে ফেলে দিয়ে আসবো। এই বলে ঈগল নীলমণি নিয়ে জঙ্গলের গভীরে চলে যায়। আর সেখানে থাকা একটি পরিত্যক্ত কুয়োর মধ্যে মণিটা ফেলে দিয়ে ঈগল আবারও প্রাসাদে ফিরে আসে। কিন্তু প্রাসাদে ঢুকতেই তার চোখ পুরো ছানাপড়া হয়ে যায়, কারণ নীলমণি আবারও সে আগের স্থানে ফিরে এসেছে। এটা কি করে সম্ভব? আমি তো এক্ষুনি এটাকে জঙ্গলে ফেলে দিয়ে এলাম। বুঝেছি, এটাকে এত সহজে দূর করতে পারবো না। প্রহরী, প্রহরী! বলেন সেনাপতি মশাই। আমার দাদা আর ভাতিজার পর সিংহাসনে বসার অধিকার আমার আছে, কিন্তু আমি এই সিংহাসনে কিছুতেই বসতে চাচ্ছি না, কারণ আমার দাদা লোভ করেছিল। আর সে হয়তো ভুলে গিয়েছিল যে লোভে পাপ আর পাপে মৃত্যু, আর ভুলে যাওয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে। তাই আমি আর এই মৃত্যু বেছে নিতে পারবো না। ঠিক আছে সেনাপতি মশাই, কিন্তু এখন আমরা কি করতে পারি? তোমরা সবাই মিলে এই মণিটাকে নিয়ে দূরে কোথাও পুঁতে রাখো বা আগুনে জ্বালিয়ে দাও। একে আর আমি কিছুতেই প্রাসাদে রাখতে চাচ্ছি না। ঈগলের কথা মতো প্রহরীরা নীলমণি নিয়ে প্রাসাদ থেকে অনেক দূরে যায়। আর সেখানে গিয়ে লোহার হাতুড় দিয়ে নীলমণি ভাঙার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরেও নীলমণি ভেঙে যায় না, উল্টো লোহার হাতুড়ি ভেঙে যায়। আর তা দেখে প্রহরীরা ভীষণ ভয় পেয়ে যায়। আর সেখানে তারা এক মুহূর্ত দেরি না করে প্রাসাদে ফিরে যায় আর ঈগলকে সব ঘটনা খুলে বলে। এই মণি যদি আমাদের পিছু না ছাড়ে, তাহলে তো দেখছি এই রাজ্যে আমরা কেউ বেঁচে থাকবো না। সবাই দাদার মতো মারা যাব। আমরা এভাবে মরতে চাই না সেনাপতি মশাই, আপনি কিছু একটা করুন। কি করব কিছুই তো ভেবে পাচ্ছি না। আমি আর এমন কাউকেও দেখতে পাচ্ছি না যে কিনা আমায় একটু সাহায্য করতে পারবে। মহারাজ, পাশের জঙ্গলে এক টুনি নামের এক পাখি আছে, যে কিনা জাদুবিদ্যায় পারদর্শী। আপনি চাইলে তার শরণাপন্ন হতে পারেন। তিনি হয়তো কোনো না কোনো ভাবে আপনার সাহায্য করতে পারে। ঠিক আছে, তবে তাই হোক। ঈগল তার বাহক হাতিকে নিয়ে টুনির বাড়ির উদ্দেশ্যে পাড়ি জমায়। দেখ বাবা, এ কি সর্বনাশী কাণ্ড! এখন এই ছাতাটাকে নষ্ট হতে হলো। এখন আমি জাদু করব কি করে? দূর ছাই, আর ভালোই লাগে না। বাড়িতে কেউ আছেন? আমি একটু টুনির সাথে দেখা করতাম। জি বলুন, আমি টুনি। আমি অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। দয়া করে আমায় একটু সাহায্য করো। আচ্ছা ঠিক আছে, কিন্তু কে আপনি আর কিসেরই বা সাহায্য চাচ্ছেন আমার কাছে? আমি হলাম বিরামপুর রাজ্যের সেনাপতি, আর আমাদের রাজ্য। এরপর ঈগল সব ঘটনা টুনিকে খুলে বলে। এই তো তাহলে মহাবিপদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সেনাপতি মশাই, আমি আপনাদের রাজ্যের সমস্যা সমাধানের দায়িত্ব নিলাম।
শুনে আমি বড়ই খুশি হলাম। আপনি এখন আপনার রাজ্যে ফিরে যান আর নীলমণির দিকে ভালোভাবে নজর দিন। আমি এদিকে আমার গুরুমাতার সাথে দেখা করে আসছি। টুনির কথা মতো ঈগল আবার তার রাজ্যে ফিরে যায় আর টুনি তার গুরুমাতার সাথে দেখা করার জন্য তার গুহায় যায় আর সব ঘটনা খুলে বলে। ওই নীলমণি এক রাক্ষসে বাঘের চোখের মণি। ওই মণিকে সরিয়ে আনার কারণে বাঘ এখন নিদ্রাহীন জীবন কাটাচ্ছে, যার কারণে বাঘের স্বাভাবিক জীবনযাপন কাটাতে বাধা সৃষ্টি হচ্ছে। আর বাঘটা সহ্য করতে না পেরে ওই নীলমণিকে অভিশপ্ত করেছে, আর যে সেই মণিটা লোভে পড়ে নিবে তার মৃত্যু হবে। আর তার কারণে রাজা আর তার পুত্রের মৃত্যু হয়েছে। হ্যাঁ, তাই হয়েছে। এখান থেকে কি বাঁচার কোনো উপায় নেই গুরুমাতা? আছে, তবে ওই নীলমণি আবার সেই বাঘের চোখে স্থানান্তর করতে হবে, আর তাতেই সেই বাঘ শান্ত হয়ে যাবে। আর যদি শান্ত হয়ে যায় তাহলে আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। কোথায় আছে সেই বাঘ, আর কি করেই বা আমি তার কাছে পৌঁছাবো? বাঘিনী পর্বতের চূড়ায় আছে সেই বাঘ, আর সে পর্বতে গিয়েই তোকে সেই মণিটা আসল জায়গায় রাখতে হবে। তবে হ্যাঁ, বাঘিনী পর্বতের পথ কিন্তু অনেক দুর্গম, তোকে অনেক সাবধানে সেই পর্বতে যেতে হবে। ঠিক আছে গুরুমাতা, তবে তাই হবে। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন। তথাস্তু। এরপর টুনি উড়ন্ত মাধুরী করে সেই নীলমণি নিয়ে বাঘিনী পর্বতের দিকে এগিয়ে যেতে থাকে। আর কিছুদূর যেতেই নেমে আসে বিপর্যয়। সূর্য কালো হয়ে আসে, চারিদিকের মেঘগুলো সাদা থেকে কালো বর্ণ ধারণ করে। চারিদিকে মেঘগুলো অস্থির হয়ে ওঠে, আর কিছু মেঘ এসে উড়ন্ত চাদর গ্রাস করে নেয়। আর অমনি টুনি ঠাস করে মাটিতে পড়ে যায়। বাপ রে বাপ, এই ঝোপঝাড়গুলোর জন্য বড় বাঁচা বেঁচে গেলাম, কিন্তু এখনো তো বাঘিনী পর্বত আসতে অনেক দেরি। এত তাড়াতাড়ি আমার জাদু কাজ করা কেন বন্ধ হয়ে গেল? এদিকে তো রাতও হয়ে গিয়েছে। এই অবস্থায় তো আমি কোথাও যেতে পারবো না, আমাকে এখানেই রাত কাটিয়ে দিতে হবে। এই বলে টুনি তার জাদু প্রয়োগ করে একটি ঘর প্রকট করতে যায়, কিন্তু তার জাদু আর কিছুতেই কাজ করে না। এখানেও তো আমি ব্যর্থ হয়ে গেলাম। এদিকে তো পেটে আমার ক্ষুধাও লেগেছে। ওই তো সামনে কিছু কলা দেখা যাচ্ছে, যাই আমি গিয়ে কটা কলা খেয়ে আসি। টুনি গুটি গুটি পায়ে সামনে এগোয়, আর কলা গাছ থেকে টুনি কটা কলা খেয়ে একটি গাছের নিচে শুয়ে বিশ্রাম নিতে থাকে। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর হঠাৎ টুনির চোখ খুলে যায়, আর তার চোখের সামনে অনেকগুলো জোনাকি পোকা দেখতে পায়। ওরে বাবারে, এগুলো এমন ভয়ঙ্কর কেন? এ কি, সবগুলো জোনাকি ওদিকে কোথায় যাচ্ছে? দেখি তো পিছু নিয়ে। টুনি জোনাকিগুলোর পিছু পিছু যেতে থাকে, আর কিছু দূর যেতেই টুনির চোখ পুরো ছানা পড়া হয়ে যায়। এত ঘন জঙ্গলের মধ্যেও যে এত মনোরম দৃশ্য আছে আমি তো ভাবতেও পারিনি। জোনাকিগুলো কেমন আপন মনে আলো জ্বালিয়ে যাচ্ছে। আমি বরং একটা কাজ করি, এখান থেকে একটা ফুল তুলে নেই, বাড়ি গিয়ে সবাইকে দেখাবো। এই বলে টুনি জল জল করে একটা ফুল ছিঁড়ে নিয়ে নিজের হাতে রাখে, আর অমনি জোনাকিগুলো উড়ে এসে টুনির দিকে চলে আসে। মনে হচ্ছে এই ফুলের আলোয় জোনাকিগুলোকে আকৃষ্ট করছে। না না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, আমাকে এক্ষুনি ফুলটা লুকোতে হবে। টুনি ফুলটা নিয়ে দ্রুত সেই স্থান ত্যাগ করে আর সোজা সামনের দিকে হাঁটতে থাকে। ফুলটা লুকিয়ে ফেলেছি, এবার আর আমার কোনো ভয় নেই। দেখি সামনে কোনো গুহা পাই কিনা। টুনি অন্ধকারের মধ্যে সামনে এগোতে থাকে, কিন্তু অন্ধকার বেশি হওয়াতেই টুনি পথ ভুলে যায়, আর সামনে একটা বড় কিছুকে সে গুহা মনে করে তার ভিতরে ঢুকে যায়। এ কি, এই গুহাটা এমন করে নড়ছে কেন? আর ভিতরটা এমন পিচ্ছিল বা কেন? এ আমি কোথায় ঢুকে পড়লাম? তুই আমার পেটের ভিতরে ঢুকে পড়েছিস, এখন আর তোকে এখান থেকে বাঁচার কোনো রেহাই নেই। আমি থাকতে এত সহজে কেউ বাঘিনীর রাজ্যে যেতে পারবে না। যেই যাবে এভাবেই আমি তাকে গিলে খাবো। রাক্ষসটি আনন্দে হাসতে থাকে। এদিকে টুনি ভিতরে পড়ে যায় মহা বিপদে। আমার তো দম বন্ধ হয়ে আসছে, আমি যদি এখান থেকে বেরোতে না পারি তাহলে যে বিরামপুর রাজ্যকে আমি কিছুতেই বাঁচাতে পারবো না। কি করি পেয়েছি, আমি বরং ফুলটা বের করি। ফুলের আলোয় জোনাকিগুলো সব চলে আসবে আর এসে এই রাক্ষসীর গায়ে আগুন জ্বালিয়ে দিবে।
এরপর টুনি নিজের বুদ্ধিমতো ঝুড়ি থেকে ফুলটা বের করে। এদিকে ফুলের আলোয় জোনাকিগুলো ছুটে চলে আসে আর সবগুলো রাক্ষসীর মুখের ভিতর দিয়ে ঢুকে পড়ে। অমনি রাক্ষসীর পুরো শরীর আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আর টুনি বাহিরে বের হয়ে আসে। ওই তো বাঘিনী পর্বত, আর বাঘও তো সেখানেই দাঁড়িয়ে আছে। এখন আমি বাঘের কাছে পৌঁছই কি করে? আর এখানে তো আমার কোনো জাদুই কাজ করছে না। এমন সময় বাঘের চোখ থেকে আলো বেরিয়ে এসে নীলমণির উপরে পড়ে, আর ওই মণিটা আলোর সাথে ভেসে ভেসে বাঘের চোখে গিয়ে লাগে, আর বাঘ শান্তি পেয়ে আবারও নিদ্রায় চলে যায়। আর টুনি খুশি মনে বিরামপুর রাজ্যে ফিরে আসে। সেনাপতি, আপনাদের রাজ্যে আর কোনো ভয়ই থাকলো না। এবার আপনি শান্তিতে রাজ্য পরিচালনা করতে থাকুন। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। পরোপকার যে মহৎ গুণ, আর আমি সেই মহৎ গুণে নিজেকে নিয়োজিত রাখতে চাই। এরপর থেকে বিরামপুর রাজ্যের রাজা হয়ে ওঠে ঈগল, আর অনেক ভালোভাবে রাজ্য পরিচালনা করতে থাকে। সুন্দরগড় জঙ্গলে টোনা তার স্ত্রী টুনি এবং তার একমাত্র ছানা টুনটুনকে নিয়ে বাস করত। টোনা সামান্য কলা ব্যবসায়ী ছিল। সে কলা বিক্রি করে যা টাকা পেত তা দিয়ে কোনো রকমে তাদের সংসার চালাতো। কি গো, তোমার কি হয়েছে? এভাবে মন খারাপ করে বসে আছো যে? আজ তাহলে ভালো বেচা কেনা হয়নি? সব কলাই বিক্রি হয়েছে, কিন্তু তুমি তো জানো আমি শহরের ব্যবসায়ীদের কাছ থেকে কলা কিনে এনে বিক্রি করি, আর এতে অনেক খরচ হয়ে যায়। সেই হিসেবে কলা বিক্রি করে তেমন লাভ হচ্ছে না গো। যদি নিজের জমিতে কলা চাষ করে বিক্রি করতে হতো তাহলে ভালোই লাভ হতো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। নিজের জমিতে কলা চাষ করে বিক্রি করলে তাহলে আর শহরে যেতে হতো না, আর খরচও কম পড়তো। শোনো, বলছি কি, আমাদের বাড়ির পাশে যে ছোট্ট জমিটা পড়ে আছে, তুমি বরং ওখানেই কলা চাষ করো। কি বলছো টুনি? কলা চাষ করব? তাহলে তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা কোথায় পাবো টুনি? হ্যাঁ গো, বলছি কোনো চিন্তা করো না, আমার কাছে জমানো কিছু টাকা আছে। তুমি না হয় তাই দিয়ে কিছু কলা গাছের চারা কিনে এনো, আর চারাগুলো জমিতে রোপণ করো, কেমন? টোনা আর টুনি যখন এসব কথা বলছিল তখন সেখানে তাদের মেয়ে টুনটুন চলে আসে। বাবা, ও বাবা, তুমি কলা চাষ করবে? কি মজা, কি মজা, আমি কলা খাবো। আরে আমার টুনটুন মাঝে, হ্যাঁ মা, অবশ্যই খাবি, তুই তো আমার লক্ষ্মী মা। বাবা, ও বাবা, তুমি আমাকে একটা নতুন জামা কিনে দেবে বাবা? আচ্ছা মা, কিনে দেব। এবার তুমি স্কুলে যাও, এবার কিন্তু প্রথম হতে হবে, তবেই কিন্তু জামা কিনে দিব। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন তাহলে আমি স্কুলে যাই। এভাবেই তাদের তিনজনের দিন কাটছিল। এরপর টোনা তার স্ত্রীর কথা মতো তাদের জমানো টাকা আর কিছু টাকা লোন নিয়ে তার জমিতে কলার গাছ রোপণ করে, আর দিনরাত পরিশ্রম করে কলা গাছের যত্ন নিতে থাকে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর কলা গাছগুলো বড় হয়ে যায়, আর কলা গাছগুলোতে কলা ধরে। দেখেছো গো টুনি, কলার ফলন কত ভালো হয়েছে। আমাদের আর কোনো চিন্তা থাকবে না, আমাদের অভাবও থাকবে না, আমরা অনেক ভালো থাকবো গো। হ্যাঁ গো, ঠিকই বলেছ, এবার আমরা অনেক ভালো থাকবো। আর যেসব গাছের কলা পেকেছে তা নিয়ে বাজারে চলে যাও। এরপর টোনা পাকা কলাগুলো নিয়ে বাজারে চলে যায়, আর খুব তাড়াতাড়ি সব কলা বিক্রি হয়ে যায়। দেখেছো গো, আজ আমি কত টাকা পেয়েছি। আজ নিজের জমিতে চাষ করেছি বিধায় এত টাকা লাভ করতে পেরেছি। টুনি, আমার খুব খিদে পেয়েছে গো, চলো আমায় খেতে দিবে। আচ্ছা, তুমি ঘরে চলো, তোমায় আমি খেতে দিচ্ছি। এরপর তারা খেতে বসে, আর এভাবেই তাদের ভালো দিন কাটছিল। একদিন হঠাৎই ওই বনে অনেক ঝড় বৃষ্টি হয়, আর বনের অনেক ক্ষতি হয়। ঝড় বৃষ্টি কমে যাওয়ার পর টোনা যখন তাদের জমিতে যায়, সেখানে গিয়ে টোনা হতাশ হয়ে যায়, কেননা তার জমির সব কলা গাছ ভেঙে পড়েছিল। হায় উপরওয়ালা, আমার একই সর্বনাশ হয়ে গেল।
সব কলা গাছগুলো তো ভেঙে গেছে, আর এসব কলা গাছের কলাগুলো তো নষ্ট হয়ে গেছে। হে উপরওয়ালা, এখন আমি কি করব, আর কিভাবেই বা সংসার চালাবো, আর বাসায় গিয়েই বা কি বলবো? আমার কি হয়ে গেল, আর আমার এত কষ্ট সব বিফলে গেল। এসব বলে টোনা কাঁদতে কাঁদতে তার বাসায় চলে যায়, আর টুনিকে সব কথা খুলে বলে। এসব ঘটনায় টোনার সংসারে অনেক অভাব দেখা দেয়। ও মা, আমার অনেক খিদে পেয়েছে মা, অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না গো। খিদেতে যে পেটটা খুব ব্যথা করছে, কিছু খাবার খেতে দাও না মা। মারে, ঘরে যে কোনো খাবার নেই, আর তোর বাবার তো কোনো রোজগারও নেই, কি করে তোকে খাবার দেই মা? কি গো, তুমি কি দেখছো আমাদের ছানাটা খাবারের জন্য কিভাবে কাঁদছে? কি করব বলো টুনি, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না গো। এ কথা বলে টোনা মন খারাপ করে সেখান থেকে চলে যায়, আর যেতে যেতেই মনের অজান্তে অন্য একটা জঙ্গলে চলে আসে। কি ব্যাপার, এটা আমি কোথায় চলে এলাম? এ তো দেখি দক্ষিণের জঙ্গল, কখন যে মনের ভুলে এখানে চলে এসেছি বুঝতেই পারিনি। এসব কথা বলতেই টোনার কানে কিছু আওয়াজ ভেসে আসে, আর টোনা সেই আওয়াজ অনুসরণ করে যেতে থাকে। আর হঠাৎই দেখতে পায় এক ঈগল তান্ত্রিক এক পাখির রানীকে খাঁচায় বন্দি করে কি জানি একগুলো মন্ত্র পড়ছে। মনে হচ্ছে ওই শয়তান তান্ত্রিক পাখির রানীকে আটকে রেখেছে। ওই পাখির রানীকে আমার সাহায্য করা উচিত। এই বলে টোনা একটি বড় লাঠি নিয়ে তান্ত্রিকের কাছে চলে যায়, আর তাকে লাঠি দিয়ে মারতে থাকে। আর মার খেতে খেতে তান্ত্রিক জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এরপর টোনা পাখির রানীকে মুক্ত করে। তুমি সত্যি খুব ভালো গো। আজ তুমি যদি আমাকে সাহায্য না করতে, ওই তান্ত্রিক আমাকে বলি দিয়ে দিত। তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব। তা তুমি এই জঙ্গলে কেন এসেছো? আসলে আমি অনেক চিন্তায় ছিলাম, তাই কখন যে জঙ্গলের ভিতরে চলে এসেছি তা বুঝতেই পারিনি। আমার বাসা পাশের জঙ্গলেই। এরপর টোনা তার সব কষ্টের কথা পাখির রানীকে খুলে বলে, আর পাখির রানী এসব শুনে অনেক কষ্ট পায়। তুমি কোনো চিন্তা করিও না, আমি তোমাকে সাহায্য করব, কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর তোমার সাহায্য করতে পারলে আমার অনেক ভালো লাগবে। এরপর পাখির রানী টোনাকে একটা বীজ দেয়। শোনো, এটা কোনো সাধারণ বীজ নয়, এটা একটা জাদুর বীজ। এই জাদুর বীজ তুমি তোমার বাসার আঙ্গিনায় রোপণ করবে, আর এই বীজটা দিয়ে তুমি তোমার সব সমস্যা সমাধান করতে পারবে। এসব বলে পাখির রানী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর বীজটি নিয়ে টোনা বাসায় চলে যায়। কি গো, তুমি এখন ফিরলে? তোমার হাতে ওটা কি গো? খাবার নিয়ে এসেছো নাকি? না গো টুনি, আমি কোনো খাবার আনিনি, কিন্তু এটা আমি একটা জাদুই বীজ নিয়ে এসেছি। তারপর টোনা টুনিকে সব কথা খুলে বলে, আর বীজটি তাদের আঙ্গিনায় রোপণ করে। আর হঠাৎই বীজটি রোপণ করার সাথে সাথে সেখানে একটি বড় কলা গাছ হয়, আর সেই কলা গাছে কলার পরিবর্তে ডালিম ধরা ছিল। এ দেখে টোনা ও তার স্ত্রী ভীষণ অবাক হয়ে যায়। কি গো, এসব কি দেখছি গো? আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না। কলা গাছে কলার পরিবর্তে ডালিম ধরে আছে, এটাও কি সম্ভব? হ্যাঁ গো, এজন্যই তো পাখির রানী বলেছিল এটা একটা জাদুই অদ্ভুত বীজ, না হলে কি আর এমন হতো বলো? সত্যি এই গাছ তো বড়ই অদ্ভুত। টোনা আর টুনির এসব কথা শুনে সেখানে টুনটুন চলে আসে, আর কলা গাছে তো ডালিম দেখে টুনটুনও ভীষণ খুশি হয়। মা মা, ও মা, কলা গাছে ডালিম ধরেছে, আমি খাবো মা, আমাকে একটা ডালিম পেড়ে দাও না মা। আচ্ছা মা, দাঁড়া দাঁড়া, আমি ডালিম ছিঁড়ে দিচ্ছি, আর দেখি ডালিমগুলো ভালো কিনা। এরপর টুনি গাছ থেকে একটা ডালিম ছিঁড়ে নেয়, আর ফেটে দেখে আরো অবাক করা কাণ্ড, কেননা ডালিমের ভিতরে দানাগুলো ছিল হীরের। তা দেখে টুনি, হ্যাঁ গো শুনছো, এ কি অবাক করা কাণ্ড, ডালিমের ভেতরের দানাগুলো তো হীরের। এসব পাখি রানীর জাদুর খেলা গো, আর থেকে আমরা অনেক ভালো থাকবো, আমাদের আর অভাব থাকবে না গো, আমার যে খুব খুশি লাগছে।
এরপর টোনা ডালিমের ভেতরের সব হীরের দানাগুলো বিক্রি করে অনেক টাকা পায় আর অনেক লাভবান হয়। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। টুকি, মা টুকি, কোথায় গেলি রে? তাড়াতাড়ি এদিকে আয় মা। সেই কখন থেকে তো তোর চাঁদ মুখটা দেখি না। হয়েছে বাবা হয়েছে, আর তোমাকে এসব মিথ্যে কথা বলতে হবে না। তোমার এখন বাসায় ফেরার সময় হলো বাবা। তুমি আমাকে মোটেও ভালোবাসো না। এসব কথা বলে টুকি গাল ফুলিয়ে থাকে। লক্ষ্মী মা আমার, এভাবে মন খারাপ করে থাকিস না। তুই জানিসই তো পাখিদের সর্দার আমি। সব পাখির দেখাশোনার দায়িত্ব তো আমার উপরে, তাই সারাদিন আমাকে বাইরে বাইরে থাকতে হয়। এখন তুই বল, আমি কি দায়িত্ব ভুলে বাসায় বসে থেকে তোর সাথে গল্প করতে পারি? আমি অত কিছু বুঝতে চাই না বাবা। আমি জানি তুমি আমাকে মোটেও ভালোবাসো না। আমাকে ভালোবাসলে তুমি সারাদিন অন্য পাখিদের নিয়ে সারাদিন বাহিরে বাহিরে থাকতে পারতে না। আমি সব বুঝি বাবা। আমি আর তোমার সাথে কথা বলবো না। আমার একা একা বাহিরে থাকতে ভালো লাগে না। আমি তোমার সাথে কোনো কথা বলবো না, এই আমি বলে দিই। তোমার সাথে আমার আরই। তুই এমন কথা বলতে পারলি রে মা? তোর মা মারা যাওয়ার পর থেকেই আমি তোকে কোলে পিঠে করে বড় করলাম, আর সেই তুই কিনা আমাকে বলছিস আমি তোকে ভালোবাসি না, আমার সাথে কথা বলছিস না। এ কি বাবা, তুমি আবার আমার কথায় কষ্ট পেলে নাকি? বিশ্বাস করো বাবা, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি। যাই হোক বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি না তোমার সাথে আরে কেটে ভাগ করে নিলাম, বুঝেছো? কি গো, এখনো মন খারাপ করে থাকবে? তাহলে তুমি বরং আমাকে বকো। টুকির কথা শুনে টোনা হাসতে থাকে। পাগলি মেয়ে আমার, আয় মা, কাছে আয়। এভাবে মেয়েকে নিয়ে টোনার দিন কাটছিল। একদিন সুখী পায়রা কাঁদতে কাঁদতে টোনার বাড়িতে চলে আসে। টোনা দাদা এইদিকে একটু আসো দাদা। আপনার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে, বাহিরে আসুন দাদা। সুখী পায়রার এমন কান্না জড়ানো কণ্ঠ শুনে টুকি তাড়াতাড়ি বাহিরে চলে আসে। আরে সুখী মাঝি যে, কি হয়েছে তোমার? আর তুমি এভাবে কাঁদছো কেন? আর বাবা তো এখন বাসায় নেই, বাবা তো বিচারের কাজে বাহিরে গেছে। আর মাসি, তোমার কি সমস্যা হয়েছে আমাকে বলতে পারো। বাবা আসলে আমি বাবাকে সবটা বুঝিয়ে বলবো। আচ্ছা, তাহলে তোমাকে বলছি সবটা। আসলে আমার স্বামী আমাকে কিছুদিন থেকে বলছে বাবার কাছ থেকে যৌতুকের টাকা আনতে, আর আমি যৌতুকের টাকা আনতে রাজি হইনি বলে ভীষণ মারধর করেছে। আরও বলেছে আমি যদি 2 দিনের মাঝে যৌতুকের টাকা না নিয়ে আসতে পারি তবে নাকি আমায় মেরেই ফেলবে। তুমি কি বলছো মাসি? মেশো তোমাকে মেরেছে? আর মাসি, মেশো কি জানে না নাকি যৌতুক নেওয়া আর দেওয়া সমান অপরাধ? এই কথাটা তো আমিই জানি, আর মেশো জানে না। যাই হোক মাসি, তুমি আর এভাবে কেঁদো না। তুমি এখন বাসায় ফিরে যাও। বাবা এলে আমি বাবাকে সবটা বুঝিয়ে বলবো। এরপর সুখী পায়রা সেখান থেকে চলে যায়। আর টোনা বাসায় ফিরলে টুকি সুখীর সব কথা তার বাবাকে খুলে বলে। আর সব কথা শুনে টোনা ভীষণ রেগে যায়। আর এসব সমস্যা সমাধানের জন্য টোনা সুখী পায়রার বাসায় যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে টুকি একা একা বাসায় না থেকে ঘুরতে বের হয়। আর ঘুরতে ঘুরতে টুকি গহীন জঙ্গলে চলে যায়। আর গহীন জঙ্গলের একটা গাছে খুব সুন্দর একটা ফল দেখতে পায়। ও মা, কি সুন্দর লাল রঙের ফল! আর ফলটাকে দেখে মনে হচ্ছে এটা অনেক রসালো আর সুস্বাদু। আমি এক্ষুনি এই ফলটা খাবো। এসব কথা বলে টুকি ফলটা খেয়ে ফেলে। আর ফলটা খাওয়া শেষ হতেই টুকি আকারে অনেক ছোট হয়ে যায়। আর এ দেখে টুকি ভীষণ ঘাবড়ে যায়। ও মা গো, আমি এত ছোট হয়ে গেলাম কি করে? আশেপাশের গাছগুলোকে দেখছি অনেক বড় হয়ে গেছে। হে উপরওয়ালা, এ আমার কি হয়ে গেল? আমার থেকে তো মনে হয় পিঁপড়েগুলোই অনেক বড়। এ ফল খেয়েই তো আমার এ হাল হলো মনে হচ্ছে। এবার আমার কি হবে? আমাকে তো কেউ সহজে দেখতে পাবে না।
এসব কথা ভাবতে ভাবতে টুকি বাসার দিকে ফিরতে থাকে। এদিকে টোনা বাসায় ফিরে টুকিকে কোথাও দেখতে পায় না। আর এ দেখে সে ভীষণ অস্থির হয়ে যায় আর বাসার সামনে ডালে হতাশ হয়ে বসে পড়ে। আর তখনই ছোট্ট টুকি সেখানে চলে আসে আর টুকি তার বাবাকে অনেক ডাকতে থাকে। বাবা, ও বাবা, একটিবার তুমি নিচের দিকে তাকাও, আমি এখানে তোমার পায়ের কাছে। বাবা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না বাবা? নিচে তাকাও বাবা। হঠাৎ এমন ডাক শুনে টোনা তার পায়ের দিকে তাকায়। ছোট্ট টুকিকে দেখে তো টোনা ভীষণ ঘাবড়ে যায়। এরপর টোনা টুকিকে হাতের তালুতে নেয়। এ কি সর্বনাশা কাণ্ড! এসব কি করে হলো রে মা? মা, তুই এত ছোট হয়ে গেলি কি করে? এরপর টুকি টোনাকে সবটা খুলে বলে। সব কথা শুনে তো টোনা ভীষণ চিন্তায় পড়ে যায় আর মেয়ের চিন্তায় টোনা উদাস হয়ে যায়। আর এভাবেই দুদিন কেটে যায়। আর একদিন টোনা উদাস হয়ে তার বাড়ির পাশে বসেছিল আর হঠাৎই একটা উল্লু প্যাঁচা টোনার কাছে চলে আসে। এ কি সর্দার, কি হয়েছে তোমার? তুমি এমন উদাস হয়ে বসে আছো কেন? এমন কি চিন্তা তোমার, বলো তো আমাকে। এরপর টোনা তার চিন্তার কারণ উল্লু প্যাঁচাকে খুলে বলে। আর এসব কথা শুনে উল্লু প্যাঁচা বলে, ও, এই ব্যাপার। ধুর সর্দার, তুমি এত ভেবো না তো। আমি জানি এর সমাধান কি। এই জঙ্গল পেরিয়ে মানুষ নদীর তীরে একটা অদ্ভুত কলা গাছ আছে। যে কলা গাছে কলা না, গোলাপ ধরে আছে। ওই গোলাপটা এনে যদি তোমার মেয়ের গায়ে ছোঁয়াতে পারো, তাহলেই তোমার মেয়ে স্বাভাবিক আকারে ফিরে আসবে, বুঝেছো? এসব কথা বলে উল্লু প্যাঁচা সেখান থেকে চলে যায়। আর উল্লু প্যাঁচার কথা মতো কলা গাছ থেকে গোলাপ আনার জন্য রওনা দেয়। এত দূরের পথ যেতে যেতে টোনা ভীষণ ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে পড়ে। আর সে জঙ্গল থেকে কিছু ফল সংগ্রহ করে খাওয়ার জন্য। আর ঠিক তখনই তার সামনে একটা ক্ষুধার্ত শালিক আসে। বড্ড খিদে পেয়েছে। তুমি আমাকে এই ফলগুলো খেতে দেবে গো? আমি দুদিন থেকে যে কিছু খাইনি, আর কোথাও ফল খুঁজে পাচ্ছি না, দেবে খাবার? এরপর টোনা শালিককে ফলগুলো দিয়ে দেয়। এভাবেই গোলাপ আনার পথে টোনা অনেক পরীক্ষার সম্মুখীন হয়। আর সব পরীক্ষায় টোনা সততা আর নিষ্ঠার সাথে উত্তীর্ণ হয়। অবশেষে টোনা সেই নদীর ধারের কলা গাছের সামনে চলে আসে। যাক, অবশেষে আমি এই কলা গাছের সামনেই চলে এলাম। আর সত্যিই তো এই কলা গাছে গোলাপ ধরা আছে। কলা গাছেই গোলাপ, কারণ আমি যে মায়াবী কলা গাছ। যাই হোক, তুই যে আমার কাছে আসার পথে সব পরীক্ষার সম্মুখীন হয়েছিস, সবই আমার সাজানো ছিল। তবে তুই অনেক সৎ, তাই সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। এবারে গোলাপটা নিয়ে যা তো, আর তোর সমস্যার সমাধান কর। এরপর টোনা সেই গোলাপটা নিয়ে বাসায় ফিরে যায় আর ছোট্ট টুকির শরীরে গোলাপটা ছোঁয়ায়। আর সাথে সাথে টুকি স্বাভাবিক হয়ে যায়, যা দেখে টোনা অনেক খুশি ছিল। এরপর বাবা ও মেয়ে সুখে শান্তিতেই দিন কাটায়। এক বনে এক টুনি পাখি তার বাবা রাজু টোনার সাথে বসবাস করত। রাজু টোনা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল, তাই সারাদিন শুয়ে বসে বাড়িতেই সময় কাটাতো। এদিকে টুনি অন্যের বাড়িতে চেয়ে চেয়ে কিছু খাবার জোগাড় করে তা নিজে খেয়ে আর তার বাবা রাজু টোনাকে নিয়ে কোনো রকমে তার দিন কাটাতো। একদিন, বাবা, ও বাবা, বনের কোনো পাখি আমাকে আর খাবার দিতে চায় না। সবাই আমাকে দেখলেই তাদের ঘরের দরজা বন্ধ করে দেয়। এদিকে তো আমি এখনো কোনো কাজ জোটাতেই পারলাম না বাবা। কিভাবে এখন আমার দিন চলবে বলো তো বাবা? টুনির এমন কথা শুনে রাজু টোনা বিছানায় শুয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতে থাকে, মা, আমি তোর এমন হতভাগা বাবা যে আমার অসুস্থতার কারণে তোকে না দিতে পারছি বিয়ে, আর না দুবেলা খাওয়াতে পারছি, অথচ তুই কষ্ট করে খাবার চেয়ে আনছিস অন্যদের বাড়ি থেকে, আর আমি সেই খাবারগুলো বসে বসে খাচ্ছি। এভাবে তুমি কেন বলছো বাবা? আমি তো তোমারই মেয়ে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমাদের সুখের দিন একদিন না একদিন ঠিকই আসবে।
আর আজ আমি বনের ওই দক্ষিণ দিকে যাব, ওখানে গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। তুমি নিশ্চিন্তে থাকো বাবা। এ কথা বলে টুনি তার ভাবনা মতো বনের ওই দক্ষিণ কোণে কাজ খুঁজতে বেরিয়ে পড়ে। আর টুনি পথ দিয়ে যেতে যেতে ক্লান্ত হয়ে পথের ধারে একটি কলা গাছের নিচে বসে পড়ে আর বলতে থাকে, হে উপরওয়ালা, কষ্ট করার জন্যই কি আমার জন্ম হয়েছে? আমি আর কোথায় যাব? কোথায় গেলে একটু সুখের দেখা পাবো উপরওয়ালা? আজ গরিব বলে কি আমার দুমুঠো খাবার খেয়ে বেঁচে থাকার অধিকার নেই? তুমি আমাকে মৃত্যু দাও উপরওয়ালা, মৃত্যু দাও। টুনি যখন আনমনে এসব কথা বলে কান্না করছিল, তখন টুনির পাশে থাকা কলা গাছটি কথা বলে ওঠে। আহা, তোর বুঝি অনেক কষ্ট, তাই না? তাই এইভাবে বলছিস? তোর মুখ দেখেই আমি বুঝেছি। বলতো তোর কি হয়েছে? আমি তোকে সাহায্য করব। হঠাৎ করে টুনি ছোট্ট কলা গাছের কথা শুনে একেবারে চমকে ওঠে আর ভয় পেয়ে যায়। তারপর টুনি ভয় কাটিয়ে উঠে কলা গাছকে তার সব দুঃখের কথা খুলে বলে। সব শুনে কলা গাছ বলে, ও এই ব্যাপার, তবে তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে সাহায্য করব। আমি হলাম জাদুর কলা গাছ, সবার চাহিদা মতো ইচ্ছে পূরণ করতে পারি আমি। তুই আমাকে এখান থেকে নিয়ে গিয়ে তোর বাড়িতে রোপণ কর। আমি বড় হয়ে তোকে অনেক কলা দেব। সেই কলা বিক্রি করে তুই অনেক টাকা পাবি আর তোর সব অভাব দূর হয়ে যাবে। কলা গাছের এমন কথা শুনে টুনি ভীষণ খুশি হয় আর কলা গাছের কথা মতো কলা গাছটাকে উপড়ে তার বাড়িতে নিয়ে আসে। আর টুনি কলা গাছের ব্যাপারে তার বাবাকে সব কথা খুলে বলে। তারপর টুনি সেই ছোট্ট কলা গাছটিকে তার বাড়ির আঙিনায় রোপণ করে আর প্রতিদিন টুনি সেই কলা গাছের যত্ন করতে শুরু করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনির ছোট্ট কলা গাছটি হঠাৎ করে বড় হয়ে যায়। এরপর সেই কলা গাছে অনেক কলা ধরে আর টুনি তা দেখে ভীষণ খুশি হয়। তখন টুনি বলে ওঠে, ও মা, এত কলা ধরেছে, আমি তো সব কলা বাজারে বিক্রি করে দেব। উপরওয়ালা অবশেষে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। আর কলা গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার কলা দিয়ে সাহায্য করার জন্য। তারপর টুনি একটা বড় ঝুড়িতে পাকা কলাগুলো পেড়ে বাজারে নিয়ে যায় আর সেই কলা বিক্রি করতে শুরু করে। কলা নিবে গো, কলা, পাকা পাকা সুমিষ্টি কলা নিবে গো, নিয়ে যাও, নিয়ে যাও, আমার কাছে সুন্দর সুন্দর কলা আছে। হিরে টুনি, তোর আবার কলা গাছ কোথায়? নতুন রোপণ করেছিস বুঝি? দে তো এক ঝুড়ি কলা, দেখি খেয়ে কেমন মজা। তোর গাছের কলার তা কত করে দাম রে তোর কলার? এক ঝুড়ি 10 টাকা গো দাদা, একবার খেয়েই দেখো না, আমার কলার স্বাদ তোমার মুখে লেগেই থাকবে। এ কথা বলে টুনি কবুতরকে এক ঝুড়ি কলা দেয়। এভাবেই দেখতে দেখতে টুনির ঝুড়ির সব কলাগুলো এক নিমিষেই বিক্রি হয়ে যায় আর টুনি কলা বিক্রি করে অনেক টাকা পায়। এভাবে টুনি প্রতিদিন সেই জাদুর কলা গাছ থেকে কলা পেড়ে আরটা বাজারে বিক্রি করত। কিন্তু ধীরে ধীরে বাজারে কলার চাহিদা কমতে শুরু করে, কেননা তখন বনের মধ্যে গ্রীষ্মকাল শুরু হয়ে যায় আর প্রচন্ড গরম থাকার কারণে বনের সব পাখিরা নারকেলের জল খুঁজতে শুরু করে। আজ সারাদিন বাজারে কলা নিয়ে বসে আছি, তবুও একটা কলাও বিক্রি হলো না। এদিকে তো কলাগুলো রোদের কারণে পচে যাচ্ছে। বনের সবাই তো আমার কাছে কলার বদলে নারকেলের খোঁজ করছে। এখন আমি নারকেল পাবো কোথায়? হে উপরওয়ালা, তুমি কি আবার আমাকে পথের ফকির বানাবে? এ কথা বলে টুনি কলার ঝুড়ি নিয়ে বাজারেই বসে থাকে, কিন্তু তার একটা কলাও বিক্রি হয় না। এভাবে বাজারে কলার চাহিদা কমতে থাকে আর নারকেলের চাহিদা বাড়তেই থাকে। আর তারপর টুনির কলা বিক্রি করা বন্ধ হয়ে যায়।
একদিন কলা গাছ টুনিকে বলে, টুনি, তুই আমার কলা বিক্রি করতে আর বাজারে নিয়ে যাস না কেন রে? দেখেছিস আমার কত কলা পেকে আছে আর পেকে পেকে ঝুলে আছে। এত কলার ভারে তো আমি কদিন পরে ভেঙেই যাব রে। না গো কলা গাছ, তোমার কলার এখন আমার আর কোনো দরকার নেই। বাজারে এখন কলা কেউ কিনতে চায় না, সবাই নারকেল খোঁজে, কারণ গরমের সময় সব পাখিরা নারকেলের জল পান করে আর তাদের তৃষ্ণা মেটায়। এদিকে তো আমার কোনো নারকেলের গাছ নেই। ও, এই ব্যাপার, তুই কোনো চিন্তা করিস না, আমি তো একটা জাদুই কলা গাছ। তুই হয়তো জানিস না যে কলা ছাড়াও আমি নারকেলও দিতে পারি, কিন্তু আমার গাছে নারকেল ধরাতে হলে তোকে একটা কঠিন কাজ করতে হবে। কি কাজ বলো, আমাকে বলো, তুমি যা করতে বলবে আমি তাই করব। হ্যাঁ শোন তবে বলছি, ওই বনের উত্তরে একটা লাল পাহাড় আছে, আর ওই লাল পাহাড়ের পাদদেশে লাল একটা গোলাপ ফুল আছে। সেই লাল গোলাপ ফুল তুলে এনে তার রস করে যদি আমার কলা গাছের গোড়ায় দিতে পারিস, তবেই আমার গাছ থেকে নারকেল হবে। তবে সাবধান, ওই গোলাপের চারপাশে অনেক কাঁটা আছে, কিন্তু একটা কাঁটাও যদি তোর শরীরে ফোটে তবে যে তোর মৃত্যুর সমান যন্ত্রণা হবে রে। আমি পারবো আনতে ওই লাল গোলাপ, আমার সংসার যে চলছেই না, বাবার ঔষধ কিনতে হবে। তোমার গাছে নারকেল না পেলে যে আমাদের না খেয়েই মরতে হবে গো। আমি আজকেই ওই লাল পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। এ কথা বলে টুনি ওই লাল পাহাড়ের উদ্দেশ্যে বনের মধ্য দিয়ে যেতে থাকে। অবশেষে 3 রাত 3 দিন পার করে টুনি ওই লাল পাহাড়ের পাদদেশে পৌঁছায়। আর টুনি সেই লাল গোলাপটি দেখতে পায়। টুনি যেই না লাল গোলাপের দিকে হাত বাড়ায়, তখনই লাল গোলাপটিকে ঘিরে থাকা কাঁটাগুলো টুনির হাতে বিঁধে যায় আর খুব রক্ত পড়তে থাকে। আর টুনি যন্ত্রণায় চিৎকার করতে করতে বলে, ও বাবা গো, ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। আমার তো মনে হচ্ছে আমার হাতে কাঁটা ফোটেনি, কেউ যেন আমার শরীর থেকে হাতটাই আলাদা করে নিয়েছে। না, যে করেই হোক এই লাল গোলাপ ফুল আমাকে নিয়ে যেতেই হবে, যতই কষ্ট হোক না কেন। এ কথা বলে টুনি তার কাটা ফোটা ক্ষত বিক্ষত হাত নিয়ে লাল গোলাপ ফুলটি তুলে নিয়ে বাড়িতে ফিরে আসে। আর সেই ফুলের রস তৈরি করে কলা গাছের গোড়ায় দেয়। আর সেই গোলাপ ফুলের রস কলা গাছের গোড়ায় দেওয়ার সঙ্গে সঙ্গে কলা গাছে নারকেল ধরে। এ দেখে তো টুনি ভীষণ খুশি ছিল। তারপর টুনি তার কলা গাছ থেকে নারকেল পেড়ে নিয়ে বাজারে চলে যায় আর নারকেল বিক্রি করে অনেক টাকা লাভ করে। আর দিন দিন টুনির উন্নতি হতে থাকে। আর এইদিকে বনের এক লোভী যজ্ঞ কাক অনেক হিংসে করতে শুরু করে। আর সে মনে মনে বলে, হিংসে হিংসে হিংসেতে আমার শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ওই গরিব টুনি পাখি কি করে নারকেল বিক্রি করে এত বড়লোক হচ্ছে, তার ওই নারকেলে কি এমন আছে, আজকে রাতেই টুনির ওই কলা গাছের সব নারকেল হাতিয়ে নেব। এ কথা বলে যজ্ঞ কাক রাত হওয়ার অপেক্ষা করতে শুরু করে। তারপর রাত হতেই যজ্ঞ কাক টুনির সেই কলা গাছের কাছে যায়। আর কলা গাছে এত নারকেল দেখে যজ্ঞ কাক এমনি এমনি ওই কলা গাছে হাত দিতে ধরে। ঠিক তখনই যজ্ঞ কাকের শরীরে আগুন লেগে যায় আর যজ্ঞ কাক যন্ত্রণায় চিৎকার করতে থাকে, বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, পুড়ে গেলাম গো, পুড়ে গেলাম, আমার শরীরে আগুন লেগে গেছে, পুড়ে গেলাম গো, মরে গেলাম। তুই আমার নারকেলে লোভের বশে হাত দিতে এসেছিস তাই না? দেখ তোর শাস্তি কি হলো, তুই এখন পুড়ে ছাই হয়ে যাবি, খুব মজা হবে এবার, শয়তান যজ্ঞ কাক। এভাবে যজ্ঞ কাক যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পুড়ে ছাই হয়ে যায় আর সে তার লোভের শাস্তি পেয়ে যায়। এরপর থেকে টুনি সেই কলা গাছের নারকেল বিক্রি করে তার বাবা রাজু টোনাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।
দিদি ভাই, তুই বাড়িতে যাবি না? সেই সকাল থেকে তুই আমার এখানেই আছিস। সকাল গড়িয়ে বিকেল হতে চললো, খাওয়া দাওয়া গোসল বাদ দিয়ে তুই আমার এখানেই পড়ে আছিস। তোর মা তো অনেক রাগ করবে দিদি ভাই, আর তোকে তো আমি ভালো মন্দ খেতেও দিতে পারি না। তাহলে তুই কেন আমার সাথে এত সময় থাকিস? কি যে বলো বুড়িমা, আমি তোমার এখানে ভালো মন্দ খাবারের আশায় থাকি না বুড়িমা। তোমার সাথে থাকতে আমার ভালো লাগে। তুমি কত সুন্দর সুন্দর গল্প শোনাও আমাকে, আবার মাঝে মধ্যে তোমার বাগানের কলাও খাও। তুমি খুব ভালো বুড়িমা, তুমি আমাকে কত আদর করো। হয়েছে হয়েছে, বুঝেছি আমি, তুই খুব ভালো রে দিদি ভাই। শোন, এখন তুই বরং বাড়িতে যা, না হলে যে তোর বাবা মা খুবই রাগ করবে। আচ্ছা বুড়িমা, আমি তাহলে যাই, কাল আবার আসবো। সাবধানে থেকো কেমন? সেই বৃদ্ধা মিনু টুনটুনির সঙ্গে কথা বলে টুনটুন বাড়ি ফিরে আসে। মা, ও মা, বাবা কি বাড়িতে ফিরেছে? না রে, তোর বাবা এখনো বাড়িতে ফিরেনি। আর তুই বুড়ি মায়ের বাড়ি থেকে এসে এরকম চুপ হয়ে গেলি কেন? কি হয়েছে বল আমাকে। আচ্ছা মা, বুড়িমা বলল আমি বুড়ি মায়ের সঙ্গে অনেক সময় কাটাই বলে তুমি নাকি রাগ করবে আমার সঙ্গে। মা তুমি বলো তো, বুড়ি মায়ের তো কেউ নেই, সারাদিন একা একা বসে থাকে। তাই তো আমি বুড়ি মায়ের সঙ্গে কথা বলে সময় কাটাই, যাতে করে বুড়ি মার একটু ভালো লাগে। আর মা, তুমি কি রাগ করো? না রে মা, রাগ করবো কেন? বুড়ি মায়ের তো কেউ নেই, আর তুই যে বুড়ি মাকে এত ভালোবাসিস, বুড়ি মার খেয়াল রাখিস, এটাই তো অনেক রে মা। টুনটুন, মা টুনটুন, কোথায় তোরা? তাড়াতাড়ি বাহিরে আয়, দেখ তোদের জন্য কত কি নিয়ে এসেছি। বাবা, তুমি চলে এসেছো? মা দেখো দেখো, বাবা কত খরচ নিয়ে এসেছে। কি ব্যাপার গো, আজ হঠাৎ এত খরচ করে নিয়ে এসেছো যে? হ্যাঁ গো গিন্নি, আজ কাজ করে একটু বেশি টাকা পেয়েছিলাম, তাই ভাবলাম একটু বেশি করে বাজার নিয়ে আসি। মা দেখো দেখো, বাবা দুধ নিয়ে এসেছে। মা, তুমি আজকে তাহলে রুটি বানাবে, আমি দুধ আর কলা দিয়ে রুটি খাবো মা, আমার খুব ভালো লাগে খেতে। কিন্তু মা, আমার কাছে যা টাকা ছিল তা দিয়ে তো আমি বাজার করে ফেলেছি, আর আমি তো কলা নিতেই ভুলে গেছি মা। আমার কাছে তো এখন টাকাও নেই, আমি কলা কোথায় পাবো বল? বাবা, তুমি কোনো চিন্তা করো না, বুড়িমা আমাকে রোজ কলা খেতে দেয়। শুনেছি বুড়িমার নাকি উত্তরে জঙ্গলে একসাথে জমিতে কলার বাগান আছে। আমি বুড়িমার কাছে দৌড়ে গিয়ে কলা নিয়ে আসি। আমি কলা চাইলে বুড়িমা নিশ্চয়ই আমাকে কলা দিবে। এসব বলে টুনটুন বৃদ্ধার কাছে কলা চাইতে যায়। বুড়িমা বুড়িমা, ও বুড়িমা, আমাকে কিছু কলা দিবে গো? তুই কলা নিবি দিদি ভাই, কিন্তু ঘরে যে কোনো কলাই নেই এখন। চল, আজ না হয় তোকে নিয়ে কলা বাগানেই যাই। সত্যি বুড়িমা, তুমি আমাকে নিয়ে কলা বাগানে যাবে? হ্যাঁ রে দিদি ভাই, সত্যি, চল তবে। কলা বাগানে যাওয়ার কথা শুনে টুনটুন ভীষণ খুশি হয়, আর অনেক আনন্দের সাথে বৃদ্ধা মিনু টুনটুনি কলা বাগানে যায়। সেখানে গিয়ে তো টুনটুন ভীষণ অবাক হয়ে যায়, কেননা কলা বাগানের কলা গাছগুলোতে কলা ছাড়াও আরো 3 রকমের ফল ধরা ছিল, আম, জাম আর ড্রাগন ফল। আচ্ছা বুড়িমা, তুমি তো আমাকে এই কলা বাগানের অনেক গল্প শুনিয়েছো, কিন্তু কখনো তো কলা গাছের 3 ফলের কথা শোনাওনি। টুনটুনের এমন কথা শুনে বৃদ্ধা অনেক হাসতে থাকে। দিদি ভাই, এত কিছু না ভেবে অন্য গাছগুলোতে তো কলা ধরা আছে, তুই বরং ওখান থেকে কলা ছিঁড়ে নে। তারপর টুনটুন বৃদ্ধা মিনুর কথা মতো কলা গাছ থেকে কলা ছিঁড়ে নেয়। অবাক হওয়ার কিচ্ছু নেই দিদি ভাই, তুই বরং এখন বাড়িতে যা, কাল যখন তুই আসবি তখন তোকে কলা গাছের 3 ফলের রহস্যের কথা জানাবো, কেমন? তারপর টুনটুন বাড়িতে ফিরে আসে।
পরের দিন সকালে টুনটুনের বাবা কাজে যায় আর টুনটুনও বৃদ্ধার কাছে যায় তিন ফলের রহস্য শোনার জন্য। কিন্তু হঠাৎ টুনটুনের বাবা রোড অ্যাক্সিডেন্ট করে। হে কি টোনা, তোমার এরকম অবস্থা কি করে হলো? হায় ঈশ্বর, এখন আমাদের কি হবে? সংসারে বা কি করে চলবে? হ্যাঁ গো টুনি, কিভাবে যে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল বুঝতেই পারলাম না গো। এখন তো আর কদিন কাজেও যেতে পারবো না, সংসার চালা খুবই কষ্টের হয়ে গেল বলো। এসব কথা বলতে বলতে টুনি টোনাকে বিছানায় শোয়ায়। আর অন্যদিকে বুড়িমা, ও বুড়িমা, কোথায় তুমি? ও বুড়িমা। কি রে দিদি ভাই, তুই এত সকাল সকাল যে? হ্যাঁ গো বুড়িমা, জানো তো রাত্রে একটুও ঘুমাতে পারছিলাম না। আর আমার মনে হচ্ছিল কখন তোমার কাছে এসে তিন ফলের কথা জানতে পারবো। বলো না বুড়িমা, আমাকে ওই গল্পটা শোনাও না, কলা গাছে কি করে তিন ফল হলো? আচ্ছা আচ্ছা বাচ্চা, এত অধৈর্য হোস না। আচ্ছা শোন, অনেকদিন আগের কথা, রূপপুর জঙ্গলে এক জাদুকর রাজা ছিল। সেই রাজার একমাত্র রানী ছিলাম আমি। কিন্তু জাদুকর রাজা আমাকে ভুল বুঝে বনবাসে পাঠিয়ে দেয়। কিন্তু রাজা আমাকে মনে মনে অনেক ভালোবাসতেন। তাই জাদুকর রাজা আমাকে ভালোবেসে উত্তরের 1 শতক জমিতে কলা বাগান উপহার দেয়, যাতে করে খাওয়ার আমার কোনো কষ্টই না হয়। আর দিদি ভাই জানিস, এই কলা গাছগুলো কোনো সাধারণ কলা গাছ নয়। এই কলা গাছগুলো হলো জাদুই কলা গাছ। আর এই কলা গাছের 3 ফলের মধ্যে কোনো একটি ফল যদি কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ানো হয়, তাহলে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর এই কলা গাছে 3 ধরনের ফল ধরায় তার সাজি ওই জাদুকর রাজাই করেছে, বুঝেছিস? তারপর বৃদ্ধা মিনু টুনটুনি খুশি হয়ে টুনটুনকে কিছু ফল পেড়ে দেয়। আর ফলগুলো পেয়ে টুনটুন খুশি হয়ে বাড়িতে ফিরে আসে। আর বাড়ি ফিরে টুনটুন দেখতে পায় তার বাবা বিছানায় শুয়ে আছে। এ কি বাবা, তোমার কি হয়েছে? তুমি এভাবে শুয়ে আছো কেন বাবা? তখন টুনটুনের মা টুনটুনকে সব বলে। এসব শুনে টুনটুন ভীষণ কষ্ট পায় আর মনে মনে ভাবে, বুড়িমা তো আমাকে অনেকগুলো ফল দিয়েছে, আর বুড়িমা বলেছে এগুলো জাদুই ফল। এই ফলগুলোর একটি ফল যদি কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ানো যায়, তাহলে সে সুস্থ হয়ে যাবে। টুনটুন এসব ভেবে ঝুড়ি থেকে একটা আম নিয়ে তার বাবাকে খাইয়ে দেয়। আর তখনই অবাক করা কাণ্ড, আম খাওয়ার সাথে সাথে টুনটুনের বাবা একদম সুস্থ হয়ে যায়। আর এসব দেখে টুনটুন আর টুনটুনের মা অনেক খুশি হয়। তারপর থেকে আবার সব আগের মতো ঠিক হয়ে যায়। টুনটুন তার বাবা মাকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে।